আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আশিক আলী খান উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন কার্যক্রম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের নির্ধারিত রুটিন অনুসারে এখন নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ক্লাস। তো রসায়ন বিজ্ঞান আমি তোমাদের ইতিমধ্যে ষষ্ঠ অধ্যায় নিয়ে একটি ক্লাস করেছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্ব ক্লাসে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে আমি তোমাকে জানিয়ে দিই। এর আগে আমরা যেগুলো আলোচনা করেছিলাম, যদি আমাদের ক্লাসটা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবা। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, যে টপিক সম্পর্কে তুমি জানতে পারবা সেটা হচ্ছে যে আণবিক ভর নির্ণয়, স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয় এবং লিমিটিং বিক্রিয়ক হিসাব। আমি আজকে তোমাদের এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আণবিক ভর নির্ণয়, অর্থাৎ কিভাবে আমরা একটা যৌগের আণবিক ভর, বিশেষ করে যৌগেরই হয়ে থাকে, তাহলে একটা যৌগের আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি আমরা একটু দেখি। যৌগের বা অণুরও আণবিক ভর হয়ে থাকে, তাইলে অণুর আণবিক ভর নির্ণয় করার জন্য সাধারণত তিনটা স্কেল ব্যবহার করা হয়: হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। তবে 1961 সালে আইউপ্যাক কর্তৃক কার্বন স্কেলকে যৌগের আণবিক নির্ধারণের জন্য স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয়। তো এখন আমরা বিশেষ করে যদি একটা উদাহরণ নেই, তাহলে উদাহরণটি হচ্ছে যে 10টি একটি যৌগের আমরা দেখে নিলাম যে একটি যৌগের 10টি অণু ভর হচ্ছে কত, 9.30 ইন্টু 10⁻⁻22 গ্রাম, এত গ্রাম। তাহলে এই যৌগটির আণবিক ভর কত? তাহলে প্রশ্ন হচ্ছে এই যৌগের আণবিক ভর বের করতে হবে। তাহলে আমি ইতিমধ্যে তোমাদের লিখে দিয়েছি একটি যৌগের আণবিক ভর হচ্ছে কি, একটি অণুর ভর কার্বন স্কেলের মান। তাহলে কার্বন স্কেলের মানটা হচ্ছে যে 1.6605 ইন্টু 10⁻23 গ্রাম। এটা হচ্ছে কার্বন স্কেলের মান। তাইলে এখানে যেহেতু আমরা সূত্র তোমাকে আগে লিখছি একটি অণুর ভর, তাহলে এখানে যেহেতু 10টি অণুর ভর দেওয়া আছে, তাহলে এখান থেকে একটি অণুর ভর বের করতে হবে। তাহলে 10টি অণুর ভর 9.30 ইন্টু গ্রাম। তাহলে অতএব একটি অণুর ভর 3 গ্রাম। তাহলে আমরা একটা অণুর ভর পেয়ে গেলাম। তাহলে অতএব যৌগটির আণবিক ভর, একটি অণুর ভরকে কার্বন স্কেল দিয়ে ভাগ করতে হবে। 1.6605 ইন্টু 10⁻23 ভাগ করলাম। তাহলে আসবে, তুমি ক্যালকুলেটর দিয়ে, যদিও আমরা তো টিচার, অঙ্ক করতে করতে অনেক সময় অঙ্কের মানও মুখস্থ হয়ে যায়, তাই তুমি ক্যালকুলেটর দিয়ে এটা ভাগ করে দেখবা যে ভাগ করলে 56 আসে। তার মানে এই যৌগ 10টি অণুর ভর দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এইভাবে আমরা কি করতে পারি, একটি যৌগের আণবিক ভর বের করতে পারি। তাহলে আমি তোমাকে যৌগের আণবিক ভর বের করার জন্য একটা পদ্ধতি দেখালাম, আমি আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। কিভাবে, যদি এরকম দেওয়া থাকে একটি যৌগের ঘনত্ব 8.03 পার লিটার, একটা যৌগের ঘনত্ব দেওয়া আছে কত, একটি যৌগের ঘনত্ব দেওয়া আছে
8.036 গ্রাম পার লিটার। এই যৌগটির আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে ঘনত্ব দেওয়া আছে, আণবিক ভর নির্ণয় করতে হবে। তা আমরা জানি একক আয়তনে বস্তুর ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। তার মানে কথাটা দাঁড়াচ্ছে কি, ঘনত্ব ইকুয়াল হচ্ছে ভর বাই আয়তন। তাহলে অতএব ভর ইকুয়াল হচ্ছে কি ঘনত্ব ইন্টু কি আয়তন। তাহলে আমরা এখানে যে আমাদের এখানে যৌগের ঘনত্ব দেওয়া আছে কত, 8.036 গ্রাম পার লিটার। আর এখানে আয়তন বলতে বলছে যে একক আয়তন। তাহলে আমরা জানি যে একক আয়তন বলতে 1 মোল পদার্থের আয়তন। তাহলে 1 মোল পদার্থের আয়তন কত, 22.4 লিটার। তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে 8.036 ইন্টু 22.4 যদি গুণ করো তাহলে গুণফল আসবে তোমার 180। তাহলে আমরা কি পেলাম, একটা যৌগের আণবিক ভর পেয়ে গেলাম। তাহলে একটি যৌগের আণবিক ভর এভাবে নির্ণয় করতে হবে। এখন আমি তোমাদেরকে আলোচনা করব স্থূল সংকেত এবং আণবিক সংকেত কীভাবে নির্ণয় করতে হয়। স্থূল সংকেত, আণবিক সংকেত। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত অর্থাৎ দোনোটার শেষে কিন্তু সংকেত শব্দ ব্যবহার করা হচ্ছে। দোনোটার শেষে কি করা হচ্ছে, সংকেত ব্যবহার হচ্ছে। তাহলে সংকেত কাকে বলে, মৌলের প্রতীকের সাহায্যে যৌগের প্রকাশিত সংক্ষিপ্ত যে রূপ সেটা হচ্ছে সংকেত। যেমন আমি বলতে চাই যে সালফ্রিক অ্যাসিড হচ্ছে কি H2SO4। তাহলে এখানে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন 3টি পরমাণু রয়েছে। তাহলে পরমাণুর প্রতীকের সাহায্যে যৌগের যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে কি আর সংকেত। তাহলে এই সংকেতটা হতে পারে দুই ধরনের, হয় স্থূল সংকেত আর হচ্ছে কি আণবিক সংকেত। তাহলে স্থূল সংকেত কি করে, যৌগে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে। যেমন আমি যদি লিখি এই যৌগটা কি, হ্যাঁ সঠিক, গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজের কি সংকেত, স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত হলে এটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করি, C6H12O6, তাহলে এটা হচ্ছে কি আণবিক সংকেত। এটা হচ্ছে আণবিক সংকেত আর এটা হচ্ছে কি স্থূল সংকেত। কেন এটা আণবিক সংকেত, কারণ যৌগে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে। তাহলে যেই সংকেত যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে তাকে আণবিক সংকেত বলে। আর যে সংকেত যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের শুধু অনুপাত প্রকাশ করে, অর্থাৎ এইখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেনের অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1। তাহলে যেই সংকেত পরমাণুর অনুপাত প্রকাশ করে, যৌগে বিদ্যমান পরমাণুর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। আর যে সংকেত যৌগে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে তাকে আণবিক সংকেত বলে। তাহলে আমরা জেনে গেলাম স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি। এখন আমরা স্থূল সংকেত, আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখি। আমি তোমাদের প্রথম পর্বে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে নমুনা থেকে বা যৌগ থেকে কিভাবে শতকরা সংযুক্তি নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি। আমি ওইখানে সর্বশেষ যে শতকরা সংযুক্তি বের করে দেখিয়েছিলাম সেটাতে ছিল কার্বন ছিল 40%, হাইড্রোজেন ছিল 6.6% এবং অক্সিজেন ছিল 53.34%। আমরা এই শতকরা সংযুক্তি পেয়েছিলাম আমাদের প্রথম পর্বের ক্লাসে। এখন এই যৌগটির স্থূল সংকেত বা আণবিক সংকেত নির্ণয় যদি করি, তাহলে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমি বলে দিতে পারি যে আর বাষ্প ঘনত্ব হচ্ছে 90। বাষ্প ঘনত্ব যৌগটার এই যেই নমুনা বিশ্লেষণ করে শতকরা সংযুক্তি পেয়েছি
এই যৌগটির বাষ্প ঘনত্ব 90 আমরা দিলাম। আণবিক ভরও দেওয়া থাকতে পারে, তো আণবিক ভর দেওয়া থাকলে বিষয়টা ইজি। আর যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে একটু কাজ করতে, এই জন্য আমরা বাষ্প ঘনত্ব নিব। তাহলে প্রথমত কি করতে হবে, তোমার 1 নাম্বার কাজ হচ্ছে প্রত্যেক যৌগের শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি 40কে কার্বনের পারমাণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে হবে 6, তুমি ক্যালকুলেটরটা ভাগ করে দেখবা, তাহলে এটা হচ্ছে যে 3.33। হাইড্রোজেনকে যদি ভাগ করি 6 হাইড্রোজেন হচ্ছে 6.66, 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.6। অক্সিজেনকে যদি ভাগ করি তাহলে হচ্ছে কত, অক্সিজেন 53.34। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, এটা ভাগ করলে হবে 3.33। তাহলে আমরা এখানে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে, প্রত্যেক পরমাণু শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করলাম। এই প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে 3.33, দুইটাই আছে, অসুবিধা নাই। ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে 3.33। এই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে আমরা ভাগ করে পাই। যদি ভাগ করি, কার্বন পাইছি কত 3.33, এটাকে 3.33 দ্বারা ভাগ করলে কত হবে, 1 হবে। হাইড্রোজেনের যদি ভাগ করি 6.66, এটাকে 3.33 দ্বারা ভাগ করলে 2 হবে। অক্সিজেনের যদি ভাগ করি, বা আমি এই পাশে লিখি, অক্সিজেন হচ্ছে কত 3.33, তাইলে হচ্ছে কত 3.33 ভাগ করলে 1। তাহলে আমরা যৌগটিতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে পূর্ণসংখ্যার অনুপাত সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা যৌগটি কি লিখতে পারি, যৌগটির স্থূল সংকেত, তাহলে যৌগটির স্থূল সংকেত লিখতে পারি, যৌগটির স্থূল সংকেত C1H2O1। যেহেতু কার্বন আমরা একটা পাইছি তাহলে 1 লিখলাম, হাইড্রোজেন 2টা 2 এবং অক্সিজেন 1টা, তাহলে এটা দাঁড়াচ্ছে কি CH2। তাহলে যৌগটির স্থূল সংকেত পেয়ে গেলাম। এখন তোমাকে যদি আণবিক সংকেত নির্ণয় করতে বলে তাহলে তুমি অবশ্যই যৌগটির স্থূল সংকেত আগে বের করে নিতে হবে। যৌগটির স্থূল সংকেত, এখন তোমাকে যেহেতু আণবিক সংকেত বের করতে বলা হয়েছে, তোমাকে কিন্তু আমি প্রশ্নের শুরুতে বলেছিলাম যে যেই শতকরা সংযুক্তি দেওয়া ছিল তার বাষ্প ঘনত্ব হচ্ছে কত 90। হ্যাঁ, তাহলে আণবিক ভর বের করে নিবা। যৌগটির আণবিক ভর বাষ্প ঘনত্ব, অর্থাৎ আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এই তথ্যটা তোমাকে জানানোর জন্য আমি বাষ্প ঘনত্ব দিয়েছিলাম। তাহলে 2 ইন্টু হচ্ছে কত 90, 180। তাহলে যৌগটির আণবিক ভর পেয়ে গেল। মনে করি যৌগটির আণবিক সংকেত CH2O(N)। আমি উপরের অংশটা একটু মুছে ফেললাম, তাহলে হচ্ছে আমরা জানি স্থূল সংকেতের ভর ইন্টু N ইকুয়াল টু হচ্ছে 100 আণবিক ভর। যৌগটির কি আণবিক ভর। তার সাথে তোমরা এটা উঠিয়ে নিয়েছো, আমি এটা মুছে ফেললাম। তাহলে আমাদের স্থূল সংকেত ছিল কি CH2O। তাহলে এই CH2 এর এখানে সংকেতের ভর বের করতে বলছে। তাহলে দেখো কার্বন কত 12, হাইড্রোজেন 1 2টা, অক্সিজেন 16 ইন্টু N ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে 12 যোগ 2 গুণ 16 ইন্টু N ইকুয়াল টু 180। তাহলে কত হচ্ছে 12 2 30 ইকুয়াল টু 180। তাহলে N ইকুয়াল টু হচ্ছে কত 180/30, অতএব N ইকুয়াল টু হচ্ছে কত 6। তাহলে অতএব যৌগটির আণবিক সংকেত কি লিখেছিলাম
CH2ON। তাহলে আমরা এই N লিখেছিলাম, N এর জায়গায় CH2O, N এর জায়গায় আমরা 6 লিখে দিব, তাহলে C6H12O6। তাহলে আমার যৌগটির কি আণবিক সংকেত পেয়ে গেল। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা কিভাবে একটি যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করতে হয় সেই ধাপগুলো বুঝতে পেরেছো, এবং এই ধাপ অনুসরণ করে, এই ধারাবাহিকতা অনুসরণ করে তুমি যে কোনো যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে পারো। তো যাই হোক, সর্বশেষ আমরা আমাদের লিমিটিং বিক্রিয়ক হিসাব এই টপিকটা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি তোমাদের পাঠ্য বইয়ের একটা উদ্দীপক নিয়ে লিখেছি, দেখো যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার লক্ষ্যে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো, কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি। তোমাদের এখানে কেন প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি সেটা হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ক কি অবশ্যই লিমিট ছিল। তাহলে কোন বিক্রিয়কটা লিমিট ছিল আমরা এটা হিসাব করে দেখি। আমরা যদি বিক্রিয়াটা সম্পূর্ণ করি তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত, কার্বন 12, অক্সিজেন 16 গুণ 2, তার মানে 44 গ্রাম যোগ করলে ক্যালসিয়াম হচ্ছে 40 যোগ 16। অর্থাৎ আমরা বিক্রিয়া থেকে একটা স্ট্যান্ডার্ড বের করে নিতে হবে যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কত গ্রামের সাথে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে। এই স্ট্যান্ডার্ড বের করার জন্য আমরা আণবিক ভর বের করে নিচ্ছি। তাহলে হচ্ছে 56, আর এখানে হচ্ছে 40 যোগ 12 16 গুণ 3, 40 12 যোগ 48, তার মানে কত হচ্ছে 100 গ্রাম। তাহলে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড যে 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করার জন্য লাগবে কত, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, আর 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য লাগবে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা হিসাব করি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে দরকার কত, 44/100 গ্রাম, তাহলে 10 গ্রাম। যেহেতু আমাদের মূল লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমরা 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে তাহলে দরকার কত, 10 10 100, আর 10 দা ভাগ দিলে হবে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে দেখো 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দরকার, কিন্তু বিক্রিয়ায় 4.4 গ্রামই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা যদি ক্যালসিয়াম অক্সাইড এটা দেখি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন কত, 56 গ্রাম। আমরা সম্পর্কে লিখলাম একটু, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন। তাহলে 1 গ্রামের জন্য প্রয়োজন কত, 56/100 গ্রাম, আর 10 গ্রামের জন্য কত, তাহলে 10 গ্রামের জন্য হচ্ছে কত, 56 গুণ 10 100, তাহলে 5.6। তাহলে এই যে ক্যালসিয়াম 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য 5.6 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দরকার ছিল। এটা দরকার ছিল কত, 5.6 গ্রাম, আর এটা প্রয়োজন ছিল 4.4 গ্রাম, 4 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে কার্বন ডাইঅক্সাইড সঠিক পরিমাণে ব্যবহার করলেও দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড 5 গ্রাম ব্যবহার করা হয়েছে, তার মানে কম ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে এই ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। আমরা এভাবে লিমিটিং বিক্রিয়কের হিসাব করতে পারি। আমি তোমাদেরকে আরেকটা উদাহরণের সাথে বিশেষটা আর একটু ক্লিয়ার করি। এখানে তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ যেটা বলতেছি সেটা হচ্ছে যে দেখো দুইটা পাত্র, এই পাত্রে রাখা হচ্ছে যে তোমার সোডিয়াম কার্বনেট, তবে 10% সোডিয়াম কার্বনেট। আর এখানে একটা পাত্র দেখো, এই পাত্রে রাখা আছে 300 ml HCl, মোলারিটি হচ্ছে 0.25 মোলার।
এখন এই দ্রবণ দুটি যদি মিক্স করা হয়, তারপরে আমি মিক্স করতেছি সোডিয়াম কার্বনেট প্লাস HCl। তাইলে লবণের সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে? সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এইখানে আমরা যদি ব্যালেন্স করে নিই, তাহলে সোডিয়াম কার্বন হচ্ছে দুইটা, এখানে হচ্ছে একটা, তাহলে আমরা 2 দিয়ে দেবো। তাহলে ক্লোরিন হচ্ছে কয়টা? ক্লোরিন হচ্ছে একটা, তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা 2 দিয়ে দেবো, তাহলে ব্যালেন্স হয়ে গেল। কার্বন একটা, অক্সিজেন 3টা, অক্সিজেন একটা, 2টা 3টা হয়ে গেছে, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা। তাহলে আমাদের সমীকরণটা কি হয়ে গেল? ব্যালেন্স হয়ে গেল। এখন আমরা যদি হিসাব করে দাও, 23 গুণ 2 কার্বন 12 গুণ 16 গুণ 3, তাহলে যোগ করলে কত আসে? 46 যোগ 12 যোগ 48 আসে 106। ঠিক, 2 গুণ 1 যোগ 35.5, তাহলে আসে 2 গুণ 36.5 ইকুয়াল হচ্ছে 73 গ্রাম। আমরা এই স্ট্যান্ডার্ড ব্যবহার করে নিতে পারবো যে আসলে কত গ্রামের সাথে কত গ্রাম বিক্রিয়া করে। তো যাই হোক, আমি আসলে এখানে এই বিক্রিয়াটা জাস্ট আলোচনা করে নিলাম উদ্দীপকের সাথে। এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি। মূল আলোচনা ছিল যে এখানে যেহেতু 300 ml HCl 0.5 মোলার এবং এখানে 10% সোডিয়াম কার্বনেট ব্যবহার করছে, তাহলে এইখানে যদি তোমাকে প্রশ্ন করা হইতো, যে দ্রবের পরিমাণ W কত, দ্রবের পরিমাণ কত, তাহলে দেখো আমরা এই সাইডটার জন্য এই অংশটা করে নিই যে দ্রবের পরিমাণ কত। আমরা এটার জন্য যদি দ্রবের পরিমাণ ব্যবহার করি, তাহলে দেখো 100 ml দ্রবণে 10% সোডিয়াম কার্বনেট, তার মানে হচ্ছে 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট হচ্ছে কত? 10 গ্রাম। 1 ml দ্রবণে হবে কি? কম, তাহলে 1000 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট হবে গুণ 100, তাহলে হচ্ছে কত? 100 গ্রাম। তাহলে আমরা W সমান পেয়ে যাচ্ছি কত? এই W এর মান পেয়ে যাচ্ছি 100 গ্রাম। তাহলে এখানে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে? এখানে 100 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। তাহলে এখানে 100 গ্রাম সোডিয়াম কার্বনেট এবং এটার মোলারিটি জানি না, তাইলে আমরা শুধু এখানে যদি সোডিয়াম কার্বনেটের ভর বলি, তাহলে সোডিয়াম কার্বনেট ভর হচ্ছে কত? 106 গ্রাম। এটা আমরা এখানে বের করেছি, সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106 গ্রাম। তাহলে আমরা আণবিক ভর পাচ্ছি, দ্রবের পরিমাণ পাচ্ছি, আয়তন হচ্ছে 1000 ml, বাট আমাদের ঘনমাত্রা জানা নেই। তাহলে ঘনমাত্রা যদি আমরা S2 বের করি এই সূত্র ব্যবহার করে, W সমান mb W গুলো হচ্ছে mbs বাই 1000। তাহলে S বের করলে কত হবে? 1000 ইন্টু W, নিচে হচ্ছে কি mb। তাইলে m হচ্ছে 1000, W হচ্ছে কত? W হচ্ছে 100, m হচ্ছে 106 আর b হচ্ছে 1000। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 0.94 মোলার। তাহলে আমরা এটার শক্তিও পেয়ে গেলাম, S2 হচ্ছে কত? 0.94 মোলার। তাহলে এই পাত্রের দ্রবণের সকল তথ্য আমাদের জানা হয়ে গেল। এখন তোমাকে যে কোনো প্রশ্ন করলে তুমি বের করতে পারো। যদি বলে দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, তাহলে আমরা এই যে 10% অর্থ 100 ml 10 গ্রাম, একে কত? 1000 কত? 100 গ্রাম। তাহলে এটার মধ্যে দ্রবণ আছে 10 গ্রাম দ্রব। যদি বলে এই দ্রবণের ঘনমাত্রা কত, তাহলে যেহেতু আমরা দ্রবের পরিমাণ 100 গ্রাম বের করেছি, তাহলে W সমান mbs বাই 1000, সেখান থেকে S বের করবো। S হচ্ছে কি 1000 ইন্টু W বাই mb। তাহলে 1000, W মান হচ্ছে 100 গ্রাম আর B এর মান হচ্ছে 106, অর্থাৎ সোডিয়াম কার্বনেট আণবিক ভর যেখানে আমি এখানে বের করে দেখিয়েছি, আর B আয়তন হচ্ছে কত? 1000। তাহলে ক্যালকুলেশন করলে 0.94 মোলার। তাহলে এই দ্রবণের শক্তি হচ্ছে 94 মোলার। এই দ্রবণে কি কি তথ্য দেওয়া আছে আমরা যদি একটু অ্যানালাইজ করি, দেখো দ্রবণের আয়তন দেওয়া আছে 300 ml, HCl এর আণবিক ভর হচ্ছে 36.5 গ্রাম, 5 আণবিক ভর 36.5, S দেওয়া আছে, S1 মোলারিটি দেওয়া আছে। তাহলে আর কি দেওয়া নেই?
দ্রবের পরিমাণ দেওয়া নেই, ডাব্লিউ দেওয়া নেই। তাহলে ডাব্লিউ সমান কি এম বি এস বাই কত 1000। তাইলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 36.5, বি এর মান হচ্ছে 300, আর বি এস হচ্ছে কত 0.25 মোলার, আর এখানে নিচে হচ্ছে কত 1000। তাহলে 1000 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে হবে 0.738 গ্রাম। তুমি ক্যালকুলেশন করে দেখবা এতই আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্রবের পরিমাণ হচ্ছে কত 7328 গ্রাম। এত। এখন আমাকে দেখতে হবে যে এই যে আমি স্ট্যান্ডার্ডটা লিখেছিলাম যে এখানে 106 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে এখানে আমার সোডিয়াম কার্বনেট ছিল কত গ্রাম? 100 গ্রাম। সোডিয়াম কার্বনেট এই যে 100 গ্রাম ছিল সোডিয়াম কার্বনেট। তাহলে 100 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করার জন্য কতটুকু HCl দরকার? যদি তার পরিমাণ 2.78 হয় তাহলে তো সম্পূর্ণ বিক্রিয়ার যদি কম হয় তাহলে যেইটা কম হবে ওইটাই লিমিটিং বিক্রিয়া। তাহলে আমরা হিসাবে শেষ পর্যন্ত চলে এসেছি। আমি এটা মুছে দিলাম এদিকে। তাহলে দেখো আমরা এই ফর্মুলা থেকে বলতে পারি যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 73 গ্রাম কার সাথে? 73 গ্রাম HCl এর সাথে। তাহলে 1 গ্রাম বিক্রিয়া করবে 73 গ্রাম HCl ডিভাইড বাই 106। আর এখানে যেহেতু আমরা 100 গ্রাম পেয়েছি তাহলে 100 গ্রাম বিক্রিয়া করবো কতটুকু? 73 গুণ 100 ডিভাইড বাই 106। তাহলে এখানে আসে 68.86 গ্রাম। তাহলে এই 68.86 গ্রাম দরকার 100 গ্রাম সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করতে হলে HCl দরকার। তো 68 গ্রামের জায়গায় আছে HCl মাত্র কত 2.738 গ্রাম, অনেক কম। তাইলে এখানে কে অবশিষ্ট থাকবে না? HCl অবশিষ্ট থাকবে না। তাহলে এই দুইটা পাত্রকে যদি একত্রে মিশ্রিত করা হয় তাহলে এখানে HCl হবে কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি তোমাদেরকে দুইভাবে তোমাদের উদ্দীপক থেকে এবং একটা উদাহরণের সাহায্যে লিমিটিং বিক্রিয়ক বোঝানোর চেষ্টা করলাম। তো শিক্ষার্থীরা তোমরা বারবার আমি যেভাবে প্র্যাকটিস ধারাবাহিকতা অবলম্বন করছি তুমি এভাবে প্র্যাকটিস করবা। আশা করি যে লিমিটিং বিক্রিয়ক যে কোনো বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক হিসাব করতে পারবা। তো আজকে এই পর্যন্ত। আমরা এই অধ্যায়ে আরও একটি ক্লাস করব। তৃতীয়ত আমরা এই অধ্যায়ের যে বাকিগুলো ছিল সবগুলো নিয়ে একবারে আলোচনা করে এই ষষ্ঠ অধ্যায় শেষ করে দেব। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা।